কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেল করা যাবে না। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান বিভিন্ন দলের। অনেকদিন ধরে বলে আসছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো। এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? অনেকগুলো পার্টি বলেছে ডিসেম্বরে ভোট চাই। আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতারেও গোপনে করিডোর নিয়ে আলোচনা করেছে সরকার। অভিযোগ আমির খসরুর। বিদেশি স্বার্থ রক্ষার চেষ্টা কিনা প্রশ্ন। দেশকে অস্থিতিশীল না করার আহ্বান। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। টানা বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে। পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। দেশের উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। এবং রাজধানীর পশুরহাটে আসছে গরু, জমে ওঠার অপেক্ষা। জেলায় জেলায় চলছে কেনাবেচা। পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। কিছু অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না কেউ। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন দলটি নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ তাদের। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের চাওয়ার সঙ্গে রাজনীতিকদের তৈরি হচ্ছে ভিন্ন মত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, তবে এই দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায় আসে না উল্লেখ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। একই দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের সমালোচনা করছে। ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের যুক্তি সরকারকে পরিষ্কার করার আহ্বান তার। ২রা জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি। দিবসটি উপলক্ষে যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতে পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শনিবারও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অস্বীকার করলেও করিডোর বাস্তবায়নের পথ থেকে সরে আসেনি সরকার, উল্টো কাতারে গোপন বৈঠক করেছে এই অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারও বিদেশিদের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন উঠছে।
ভূ রাজনীতি বিষয়ক আলোচনা সভায় অন্য রাজনীতিকরা বলেন করিডোর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তারা আরও বলেন শুধু বিএনপি নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অনেক দল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার বিকেলে ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় যোগ দেন রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সরকারকে আলোচনা করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারের নেওয়া ঠিক হবে। আরাকান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি তাদের সাথে চুক্তি হয়, তারা কি অথরাইজড? আপনি ইলেকশনের বিষয়ে কোনো কথাই বলেন না, আপনার কোনো স্বচ্ছতা এবং আপনি যে মানবিক করিডোরের বিষয়ে আপনি আজকে এসেছেন, আপনি আন্ডার হুইচ অথরিটি ইউ হ্যাভ গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু করিডোর ড্রামা? বিভিন্ন দেশে মানবিক করিডোর সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ সময় বিচার ও সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বের সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা। অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে এসে কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। করিডোর নিয়ে খেলা অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন করিডোর বাস্তবায়নে কাতারে গোপনে আলোচনা করছে সরকার। শেখ হাসিনার মতো এই সরকারও অন্য দেশের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। নির্বাচন থেকে দৃষ্টি সরাতে করিডোর ইস্যু সামনে আনা হতে পারে বলেও মন্তব্য করেন আমির খসরু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বলেন মৌলিক সংস্কারের আগে নির্বাচন হলে সংকট সৃষ্টি করবে, যা তরুণরা হতে দেবে না। শনিবার রাতে গুলশানে দলের ঢাকা মহানগর উত্তরের কর্মশালায় কথা বলেন তিনি। বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে কাল বিকেলে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান কোর্ট শুনানির বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। প্রথম কথা হচ্ছে এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে
ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এদেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। টানা বৃষ্টিতে জলজটের কবলে সিলেট নগরী, রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ডুবেছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। এদিকে পাহাড়ি ঢলে পানি বাড়ায় উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিলেট সিটি কর্পোরেশন। দিনভর মুষলধারে বর্ষণ। দুপুর 12টা থেকে 3 ঘন্টায় রেকর্ড করা হয় 156 মিলিমিটার বৃষ্টি। তাতেই ডুবেছে সিলেট নগরী। পথে পথে ভোগান্তিতে নগরবাসী। নগরীর এয়ারপোর্ট রোড, রিকাবি বাজার, আম্বরখানা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকায়ও হাঁটু পানি। এতে ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। পানি মানে একদম ড্রেন কভার করতে পারে না, অনেক জলবদ্ধতা। প্রচুর কষ্ট হইতাছে, তো উড়াত পানি হাঁটু পানি ভেঙে যাইতাছে। বাজারের জন্য আসি হাঁটু পানি, কোমর পানি ভেঙে। নিচতলার যারা বাসিন্দা তারা একেবারে এখানে থাকার উপযোগী হয় না। পাহাড়ি ঢলে পানি বাড়ায় সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এই জেলার পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেখানে। পাহাড়ি ঢল নামছে সাদা পাথর, জাফলং ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়েও। এ কারণে 3 পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। সিলেট বিভাগে 7 নদীর 15টি পয়েন্টে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিটি কর্পোরেশন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদ উদযাপনে শুরু হলো শেকড়ে ফেরার যাত্রা। প্রথম দিনে রেলপথে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আগ মুহূর্তে উচ্ছ্বসিত শিশু সহ সব বয়সীরাই। রেলপথে নাড়ির টানে বাড়ির পানে ছুটছে রাজধানীবাসী। শনিবার ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় এবারের ঈদযাত্রা। নেড়ে অপেক্ষায় প্রিয়জন, চোখে মুখে তাই স্বজনদের সান্নিধ্য পাওয়ার অধীর আগ্রহ। নিরাপদ ও স্বস্তির বাহন হিসাবে ট্রেনে ঈদযাত্রায় আনন্দ যেন ঢের বেশি, যা ছুঁয়েছে শিশু সহ সব বয়সীদের। নানুর বাড়িতে যাচ্ছি, নানুর সাথে এবার ঈদ করব। আমরা সবাই একসাথে মেহেদি দিব, কুরবানি দিব, সবাই একসাথে থাকবো, খাবো, খেলবো। বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ, কারণ প্রিয়জনের সাথে দেখা হবে। বাসে যেতে ধরুন অনেক সময় জ্যাম পড়ে রাস্তায়, বা ট্রেনে তো এটা হয় না। সেফটির দিক থেকে ট্রেন অনেক ভালো। যাত্রীরা জানান এবার অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে নির্বিঘ্নে ট্রেনে ওঠা ও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। আগেভাগে যাওয়াতে একটা সুবিধা পাচ্ছি, টিকিট সহজে পেয়েছি, এটা একটা সুবিধা। অনলাইনের ভোগান্তিটা হয় যে দেখা যায় যে 10 মিনিটের ভিতরে টিকিট আর নাই, টিকিট সব শেষ। এখন কোথায় কি জাদুর বাক্সের মতো কোথায় চলে যায় এটা বলতে পারি না। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল সচিব। জানান রেলপথে টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়। 8টি স্টেশনে যাত্রী ছদ্মবেশ নিয়ে তারা চেষ্টা করেছিলেন যে এই অ্যানোমালিসগুলো ধরতে। আমলে নেওয়ার মতো মেজর কোনো কিছু ফ্লস কিন্তু পাওয়া যায়নি। এবার ঈদুল আজহায় 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি চলছে কেটল সার্ভিসও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। মরুভূমির জাহাজ খ্যাত উট উঠেছে চট্টগ্রামের মজ্জাটেক ঘাটে। পর্যাপ্ত গরু থাকলেও এখনও শুরু হয়নি কাঙ্ক্ষিত কেনাবেচা। সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশু কেনাবেচা করতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। প্রতিবারের মতো এবারও বড় গরুর চাহিদা কম। ৮০,০০০ থেকে ১ লাখ টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি, দাবি ক্রেতাদের। যে গরুর দাম ৫০ আসলে গরু ৭০ আছে গা, ৬৫ কইও আমরা পাই না। সারাদিন ঘুরার পরে একটা গরু আমরা নিছি ১,১১,০০০ টাকা দিয়া। গরুর দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত গরু আসলেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। তবে ঈদের ২-৩ দিন আগে বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। বেচাকেনা কম আর ক্রেতারা বসে রয়েছে, পরে এরা মানে সস্তা কেনার চেষ্টা করতেছে। 5টা গরু নিয়েছিলাম, আমি বেচছি
লাভ হইছে না। বাজারে যে অবস্থা গরু বাইরে গেছে কিন্তু কাস্টমার নাই। চট্টগ্রামের কর্ণফুলীর মৈজারটেক পশুর হাটে উঠেছে মরুভূমির জাহাজ খ্যাত 3টি উট। শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো উট আনা হয়েছে এ বাজারে। 12 ফুট উচ্চতার এক একটি উটের দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা। এদিকে হাট থেকে গরু কেনার পাশাপাশি ভোগান্তি এড়াতে খামারেও ভিড় করছেন অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে মারধরের ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে নগরকান্দা থানার ওসিকে। ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার যুগ্ম সদস্য সচিব বৈশাখীর উপর হামলা চালায় স্থানীয় সেকেন্ড কাজী ও তার ছেলে সাগর সহ কয়েকজন। প্রতিবাদে রাতেই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এই ঘটনায় দায়ের করা আলাদা 3টি মামলায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। এই ঘটনায় নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।